সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হলফনামায় তার সম্পদের পরিমাণ দেখিয়েছিলেন ৭০ কোটি টাকা, যা ২০০৮ সালে ছিল ৬ কোটি ৭৮ লক্ষ। করোনাকালে স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় কেনাকাটার নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সম্পদ বেড়েছে ৬৪ গুণ। হলফনামা অনুযায়ী শেষ ৫ বছরে তার সম্পদ ১৩ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৯ কোটি টাকা। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সম্পদ বেড়েছে ২১ গুণ। ৫ বছর আগে তিনি প্রায় সম্পদ শূন্য ছিলেন। টিআইবি বলছে, সাবেক এই মন্ত্রীদের প্রকৃত সম্পদ অনেক গুণ বেশি। হলফনামায় দেখানো সম্পদের বৈধ উৎসও তারা দেখাতে পারবেন না। ট্র্যাক রেকর্ড দেখলে যেটা দেখা যায়, আমরা শুরু থেকে এ পর্যন্ত যেটা দেখতে পেয়েছি, বড়জোর কিছু কিছু চুনোপুটিকে তা ন্যায্য করা ছাড়া কোনো প্রকার রুইকাত্তা বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুর্নীতি নিয়ন্ত্রণ কমিশন। তার দৃষ্টান্ত খুবই বিরল, এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাগ বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০৬৩% ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৯৮২% সম্পদ বেড়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার রাতে আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে আন্দোলনের মুখে এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের বিষয়ে গণমাধ্যমকে তারা জানান, প্রশ্নবিদ্ধ এ কর্মসূচিতে তাদের সমর্থন নেই। মেধার মূল্যায়নকারীরা পরীক্ষা বাতিল চাইতে পারে না বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। পরীক্ষা ছাড়া মেধার মূল্যায়ন হয় না জানিয়ে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দুর্নীতির বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। যেখান থেকেই হচ্ছে আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সবকিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। হাসপাতাল পরিদর্শন শেষে সমন্বয়করা জানান, স্বাস্থ্যসেবা ঘিরে তৈরি হওয়া দুষ্টচক্র ভাঙতে প্রশাসনের নিরপেক্ষভাবে কাজের সময় এখনই। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব হামাসকেও মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গতকাল সোমবার নেতানিয়াহু সহ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন এসব তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ব্লিংকেন। এরপর বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছেন। এখন হামাসের দায়িত্ব একই কাজ করা। ব্লিংকেন জানান, হামাস তাদের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলে মধ্যস্থতাকারীদের সহায়তায় সব পক্ষকে একসঙ্গে নিয়ে পুনরায় বসতে হবে। গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত 40,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেলেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কোনো পক্ষ। কয়েক মাস থেমে থাকার পর গত সপ্তাহে আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়, কিন্তু কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়েছিল। গত সপ্তাহে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল মধ্যপ্রাচ্যে সফরে যান এবং ইসরায়েল তাদের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে বলে জানালেন। যুক্তরাষ্ট্র আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটি যুদ্ধবিরতি চুক্তি করতে রাজি করাতে পারবে ইসরায়েল ও হামাসকে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের শহরে এবার বাংলাদেশের পরীক্ষা। ঘোষণা দিয়েই অল পেস অ্যাটাক পাকিস্তানের। জবাবে সাকিব মুশফিকদের নিতে হবে মূল দায়িত্ব। পাশাপাশি অধিনায়ক শান্ত, লিটন আর মুমিনুল মিলে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতার অভাব নেই। পিন্ডি স্টেডিয়ামে একই সময় ছিল দু দলের অনুশীলন। সেখানে সাকিব বাবরের মেলবন্ধন ক্যামেরার লেন্সকে ঠিকই খুঁজে নেয়। টি-20 বিশ্বকাপের পর এটি টাইগারদের প্রথম সিরিজ। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার। রাজনৈতিক পট পরিবর্তনের জেরে দেশে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। তবে সেসব পেছনে ফেলে এগিয়ে যাওয়াটাই টাইগার অধিনায়কের লক্ষ্য। আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক, আমরা যেন সুস্থভাবে খেলাগুলা খেলতে পারি। স্পেশালিস্ট স্পিনার ছাড়া স্কোয়াডে 6 পেসার রেখে স্পষ্ট বার্তা পাকিস্তানের। শান মাসুদের দল গতি দিয়েই কাবু করতে চায় সাকিব মুশফিকদের। যদিও 2022-এ ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুর সবশেষ টেস্টে ছিল ব্যাটারদের দাপট। বাংলাদেশ প্রসঙ্গে আমি বলবো, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে শক্তিশালী আর দুর্বল বলে কিছু থাকে না। সব দলেরই শক্তির জায়গা থাকে এবং সেটা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। ফলে আমাদের সেরাটাই দিতে হবে। টেস্টে 13 বারের মুখোমুখিতে কোনো জয় নেই বাংলাদেশের। 12 হারের বিপরীতে একমাত্র ড্র 2015 সালে খুলনায়। 2020 সালে বাংলাদেশও একবার টেস্ট খেলে গেছে এখানে। হারের ব্যবধান ছিল ইনিংস ও 44 রান। তাই পরিসংখ্যান বদলানোর তাগিদ বাংলাদেশের।